সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আপনারা ইতিমধ্যে একটা নোটিশ পেয়েছেন মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের ইএফটিতে বেতন দেওয়ার যে পরিকল্পনা সরকার নিয়েছে সেটার একটা নোটিশ দিয়েছে এবং কি কি করতে হবে, ইএফটির যে এই ফর্ম ইএফটির এই ফর্মটা কিভাবে পূরণ করতে হবে, আমি এই বিষয় নিয়ে আজকে বিস্তারিত তুলে ধরবো। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারবেন। যদি কারো সমস্যা হয় সেটা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, যে কোথাও যদি সমস্যা হয় ইনশাল্লাহ আমি সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব। তা আসেন, যে নোটিশটা করা হয়েছে এই নোটিশের মধ্যে আবার একটা ফর্ম যুক্ত করা হয়েছে, যে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে কিভাবে এই ফর্মটা পূরণ করতে হবে সেটা এখানে কিন্তু স্পষ্ট করে বলে দেওয়া আছে। আপনারা দেখেন যে সকল তথ্য সঠিক না থাকলে ইএফটি এর মাধ্যমে প্রেরিত এমপিও এর অর্থ শিক্ষক কর্মচারীগণের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে না। তার মানে এখানে ইএফটিতে যে আপনার তথ্যগুলো চেয়েছে এই তথ্যগুলো যদি আপনার সঠিক না হয় তাহলে আপনার অ্যাকাউন্টে আপনার বেতন আসবে না। এরকম আমরা দেখেছি যে স্কুল কলেজে যখন ইএফটি হয়েছে, এই ইএফটিতে কিন্তু অনেকের এই ভুল ত্রুটি থাকার কারণে কিন্তু অনেকেই 5 মাস 7 মাস পর্যন্ত অনেকেই বেতন পাননি। এই যে 5-7 মাস তারা বেতন পেল না, এই 5-7 মাস বেতন কিন্তু তাদের নিজের কারণেই পায়নি, তাদের যে তথ্যগুলো সেই তথ্যগুলো তারা ভুল দিয়েছিল, এই কারণে পাননি। তো এই এই যে ফর্মটা পূরণ করতে হবে কত তারিখের মধ্যে, এটা আগস্টের 31 তারিখের মধ্যেই এই ফর্মটা পূরণ করে আপনার প্রতিষ্ঠানের সুপার অথবা অধ্যক্ষকে আপনি জমা দিবেন এবং এর সাথে প্রয়োজনীয় কী কী তথ্য লাগবে সেগুলো এখানে আমি বলবো। এই তথ্যগুলো আপনার প্রতিষ্ঠান প্রধানকে দিয়ে রাখবেন 31 আগস্টের মধ্যে। এই 31 আগস্টের মধ্যে আবার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে একটা সফটওয়্যারে একটা লিঙ্ক দেওয়া হবে প্রতিষ্ঠান প্রধানকে, তারা এই কপিগুলো ওখানে আপলোড দিবে। এবং মনে রাখবেন এই কপিটা অবশ্যই আপনি দুইটা করবেন, একটা আপনার সুপারকে দিবেন, একটা আপনার কাছে রেখে দিবেন। একটা আপনার সুপারের কাছে দিবেন বা অধ্যক্ষের কাছে, আর একটা আপনার কাছে রেখে দিবেন। এখন আমি আপনাকে দেখাবো। এই যে দেখেন, এখানে কিন্তু প্রথমে বলা হচ্ছে যে আপনার মাদ্রাসার নাম এবং ইআইএন নাম্বার, আপনার মাদ্রাসার নাম লিখবেন এবং ইআইএন নাম্বার যেটা আছে আপনার সেটা লিখবেন। এরপর আপনার মাদ্রাসার যে অধ্যক্ষ বা সুপার তার যে মোবাইল নম্বর সেটা আপনাকে লিখতে হবে। এখন সবচেয়ে প্রয়োজনীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে এখানে আপনার যে তথ্য পূরণ করতে হবে সেগুলোর মধ্যে কি কি দিতে হবে। প্রথম কাজ আপনাকে যেটা করতে হবে, এই তথ্যটা পূরণ করার আগে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার এনআইডি, আপনার যে এসএসসি বা দাখিলের যে সার্টিফিকেট এবং আপনার যে এমপিও শিট, এই তিনটে আপনি হাতে নেবেন। প্রথম কাজ যেটা হচ্ছে যে আপনার এনআইডি, আপনার এমপিও শিট এবং আপনার এসএসসি বা দাখিলের যে সার্টিফিকেট, এই সার্টিফিকেট হাতে নেবেন। এই তিনটার মধ্যে আপনার নাম, আপনার বাবার নাম বাংলা ইংলিশে, বাংলা এবং ইংরেজিতে আপনি ম্যাচিং করে নেবেন। একটা ডট পর্যন্ত আপনার যদি কম বেশি হয় আপনার কিন্তু বেতন আসবে না। আবারও বলছি, একটা ডট যদি কম বেশি হয়, একটা ডট আপনার নামের শেষে আছে, এই নামের শেষে আপনার নামের যেমন অনেকের এমডি আছে, যেমন আমি এখানে একটা নাম দিয়েছি এমডি, এরপর একটা ডট দেওয়া আছে, এই ডটটা যদি আপনি না দেন তাহলে আপনার কিন্তু বেতন হবে না। কারণ আমি এগুলোর ভুক্তভোগী যারা তাদের কাছে আমি তাদের সাথে কথা বলে কিন্তু আমি আজকের এই ভিডিওটা করতেছি। কাজেই আপনাদের প্রথম কাজ হচ্ছে এনআইডি সনদ, সেটা আছে এসএসসি বা দাখিলে যে সনদ এবং এমপিও শিট, এই তিনটে হাতে নিয়ে আপনি দেখবেন যে কোথায় আপনার ভুল আছে। এখন অনেকের থাকতে পারে যে দেখা যাচ্ছে আপনার এনআইডিতে আপনার সার্টিফিকেট বা এমপিও শিটের যেটা নাম আছে আপনার এনআইডিতে সেই নামটা একটু ভিন্ন আছে,
হয়তোবা অনেকের থাকতে পারে মোসাম্মাদ, যেমন MOST মোসাম্মাদ, অনেকের আবার এখানে ওটা নেই, MST মোসাম্মাদ এইভাবে দেওয়া আছে, অনেকের মোসাম্মতের পর ডট দেওয়া আছে, অনেকের আবার ডট দেওয়া নেই। এই বিষয়গুলো সম্পূর্ণ আপনি নিজ দায়িত্বে এটা সমাধান করে নেবেন এই 31 আগস্টের মধ্যে। এরপর আপনার আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনার পিতা এবং মাতার নাম। এখানে পিতা এবং মাতার নাম কিন্তু বাংলা এবং ইংরেজিতে লিখতে বলছে। আপনার নাম যেমন বাংলা এবং ইংরেজিতে, সেটা অবশ্যই NID কার্ডে, আপনার NIDতে যেভাবে আপনার নাম বাংলা এবং ইংরেজিতে আছে হুবাহু ওই নামটাই আপনার এখানে লিখতে হবে। এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া আছে সকল তথ্য জাতীয় পরিচয়পত্র অনুসারে লিখতে হবে, অর্থাৎ NID অনুযায়ী এখানে লিখতে হবে। কিন্তু কথা হচ্ছে যে NIDতে আপনার পিতা এবং মাতার নাম বাংলায় দেওয়া আছে কিন্তু ইংরেজিতে দেওয়া নেই। তাহলে এই ইংরেজি নামটা আপনি কোথায় পাবেন? এই ইংরেজি নামটা আপনার সার্টিফিকেটে আছে। এই সার্টিফিকেটে আপনার ইংরেজি নাম যেটা আছে সেই নামটাই আপনি এখানে ইংরেজিতে লিখবেন, আর বাংলায় আপনার NIDতে যে বাংলা নামটা আছে সেই বাংলা নামটা আপনি এখানে লিখবেন। এখানে কিন্তু ঘর দেওয়া আছে বাংলা এবং ইংরেজিতে পিতা এবং মাতার নাম। এরপরে 3 নম্বর যে অপশনটা দেওয়া আছে, 3 নম্বর অপশনে বলা আছে জন্ম তারিখ। ওই জন্ম তারিখও একইভাবে, জন্ম তারিখ আপনার প্রথমে আমি বলে নিছি যে আপনার কাছে 3টা কাগজ থাকতে হবে, NID, MPO শিট এবং SSC বা দাখিলের সার্টিফিকেট। এই 3 জায়গায় আপনার জন্ম তারিখটা একই হতে হবে। অনেক সময় অনেকের কিন্তু MPO শিটে জন্ম তারিখটা ভিন্ন আসে, অনেকের আছে আবার SSCতে জন্ম তারিখটা ভিন্ন আছে, কিন্তু আপনার এই জন্ম তারিখটা এখানে স্পষ্ট করে উল্লেখ করা আছে, স্পষ্ট উল্লেখ করা আছে। এই যে 3 নম্বরে দেখেন, 3 নম্বরে দেখেন স্পষ্ট উল্লেখ করা আছে যে MPO শিট, জাতীয় পরিচয়পত্র এবং দাখিল বা সমমানের সনদের মানে অর্থাৎ দাখিলের যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেটের জন্ম তারিখটা একই হতে হবে। সেই জন্ম তারিখটা কিভাবে লিখতে হবে? অবশ্যই ইংরেজিতে লিখতে হবে, অবশ্যই ইংরেজিতে লিখতে হবে। ইংরেজিতে এই যে যেমন 01 ডট দিয়ে 01 তারপর 2000, প্রথমে কি দিন মানে কত তারিখ, তারপর মাস, তারপর হচ্ছে বছর, এখানে কিন্তু সুন্দর করে বলা আছে। 4 নম্বর যে অপশনটা, 4 নম্বর যে অপশন, সেখানে বলা আছে জাতীয় পরিচয়পত্রের নম্বর। জাতীয় পরিচয়পত্রের নম্বর কিন্তু আপনারা যারা ডিজিটাল যে NIDটা পেয়েছেন স্মার্ট কার্ড, এই স্মার্ট কার্ডে কিন্তু আপনার 10টা ডিজিট আছে। তা 10টা ডিজিট যাদের আছে তাদের 10টাই দিতে হবে, আর যারা আগের যে স্মার্ট কার্ড যারা পাননি, আগের কার্ড আছে, সেই কার্ডগুলোতে অনেকেরই আবার 14টা মানে 13টা ডিজিট আছে, আবার অনেকের 17টা ডিজিট আছে। তা যাদের 10টা ডিজিট আছে অথবা 17টা ডিজিট আছে তাদের কোনো সমস্যা নেই। যেমন স্মার্ট কার্ডে 10টা ডিজিট আছে, আমার স্মার্ট কার্ডে 10টা ডিজিট আছে, 10টা ডিজিট থাকলে কোনো সমস্যা নেই। আবার যাদের স্মার্ট কার্ডের আগে যাদের আছে সেখানে তাদের 17টা ডিজিট আছে, 17টা ডিজিট যাদের আছে তাদেরও কোনো সমস্যা নেই। কিন্তু যাদের 13টা ডিজিট আছে, যাদের 13টা ডিজিট আছে ওই 13টা ডিজিট ঠিকই থাকবে, কিন্তু ওই 13টা ডিজিটের সামনে আপনার যে ডেট অফ মানে ইয়ার, অর্থাৎ কত সালে আপনি জন্মগ্রহণ করেছেন, যেমন 1980 সালে যে জন্মগ্রহণ করবে তার মানে 1980 ওই 13টা ডিজিটের সামনে দিয়ে, তাহলে 17টা তার ডিজিট পূর্ণ হবে। আর যাদের 10টা আছে তারা 10টাই থাকবে, আর যাদের 17টা আছে তাদের 17টাই থাকবে। সেটা অবশ্যই ইংরেজি দিতে হবে। এই যে দেখেন আমি এখানে দিয়েছি 4 নম্বর যে অপশনটা, এখানে 4 নম্বর অপশনটা এভাবে দিতে হবে। এরপর 5 নম্বর মোবাইল নম্বর, ইংরেজিতে দিতে হবে মোবাইল নম্বর। অনেকের কিন্তু একাধিক মোবাইল নম্বর আছে, এবং এখানে কিন্তু স্পষ্ট বলা আছে যে নিজ জাতীয় পরিচয়পত্র দ্বারা কি হতে হবে, নিবন্ধিত হতে হবে। মানে এখানে বলা আছে যে জাতীয় পরিচয়পত্র, আমার NID দিয়ে যে সিমটা আমার রেজিস্ট্রেশন করা আছে বা কেনা হয়েছে সেই সিম নাম্বারটাই আমার এখানে দিতে হবে। অনেক সময় দেখা যায় অনেকেরই মোবাইল নাম্বার আছে তার বাবার NID দিয়ে রেজিস্ট্রেশন করা, অনেকের আছে তার মায়ের NID দিয়ে,
অনেকে দেখা যাচ্ছে তার ভাইয়ের এনআইডি দিয়ে দেওয়া আছে, এই নাম্বারগুলো এখানে দেওয়া যাবে না। আপনার এনআইডি দিয়ে যে নাম্বারটা রেজিস্ট্রেশন করা আছে সেই নাম্বারটা এখানে দিতে হবে, সেটা অবশ্যই ইংরেজিতে দিতে হবে। এটা আছে 5 নম্বর অপশন, এই যে 5 নম্বর যে অপশন। এরপর 6 নম্বর যে অপশনটা, সেখানে বলা হচ্ছে যে পদবি ইংরেজিতে। এখন পদবি আপনার ইংরেজিতে আপনি দেবেন, যে যেমন এখানে আমি অ্যাসিস্ট্যান্ট দিয়েছি, অ্যাসিস্ট্যান্ট, সেটা অবশ্যই বড় হাতের অক্ষরে দিতে হবে, ইংরেজিতে বড় হাতের অক্ষরে দিতে হবে। এরপর বিষয়, যেমন আমি ম্যাথমেটিক্সের টিচার, আমি এখানে কি দিয়েছি 8 নম্বর অপশনে ম্যাথমেটিক্স দিয়েছি। কিন্তু যাদের মানে সাবজেক্টিভ টিচার যারা নন, মানে যেসব টিচার তাদের সাবজেক্ট নেই, তারা কি করবে, তারা নাল দিবে, NULL। এই যে সেখানে আমি যেমন ম্যাথমেটিক্স দিয়েছি, ওই জায়গায় সে কি দিবে, নাল দিবে, NULL, কারণ সে কোনো সাবজেক্টের টিচার নয়, মানে সে সব সাবজেক্টের। এরপর বেতন কোড, আপনি কোন গ্রেডে বেতন পাচ্ছেন। অনেক সময় অনেকে 11 গ্রেডে ঢুকে, দেখা যায় প্রমোশন পেয়ে 10 গ্রেড 9 গ্রেডে যায়। আপনার বর্তমান যে বেতন কোড, সেই বেতন কোডটা দিতে হবে, সেটা অবশ্যই ইংরেজিতে। যেমন এখানে আমি আমারটা দিয়েছি 10, বেতন কোড 10। এরপর 9 নম্বর যে অপশন, 9 নম্বর অপশনে বলা আছে যোগদানের তারিখ, মানে আপনি কত তারিখে জয়েন করেছেন, যোগদান, সেই যোগদানের তারিখটা, প্রথমে তারিখ, তারপর মাসের, তারপর বছর। এই যে এখানে যেমন দিয়েছি আমি, এই যে 25/1/2022। কিন্তু আপনি যে তারিখে যোগদান করেছেন, আপনি কিন্তু ওই মাসে ওই তারিখ থেকে বেতনভুক্ত নাও হতে পারেন। তাহলে আপনার কি হবে, আপনি প্রথম, এই যেমন এখানে বলা আছে যে 10 নম্বর অপশনে প্রথম এমপিওর তারিখ, অনেক সময় অনেকে দেখা যাচ্ছে যে একটা প্রতিষ্ঠানে জয়েন করেছে, করার পর 10 বছর পর সে অ্যাসিস্ট্যান্ট সহকারী সহকারী সুপার হিসেবে অন্য প্রতিষ্ঠানে যোগদান করেছে। তাহলে তার কিন্তু এমপিওটা, প্রথম এমপিও যেটা, সেই প্রথম এমপিওর তারিখ, যদি আপনি বেতন পেয়ে থাকেন, মনে করেন যে এপ্রিল মাসে, মানে মার্চের বেতনটা আপনি পেয়েছেন, কিন্তু এপ্রিল মাসে আপনি বেতনটা পেলেন, তাহলে মার্চের 1 তারিখে হবে আপনার এই প্রথম এমপিওর তারিখ। যেমন আমি এখানে দিয়েছি মার্চ মাসে আমি এমপিও পেয়েছি, তার মানে মার্চের 1 তারিখ দিয়েছি 01, তারপর মার্চ মাস মানে আছে 03, তারপর আছে 2022। এটা অবশ্যই ইংরেজিতে দিতে হবে। এরপর 11 নম্বর যে অপশন, 11 নম্বর অপশনে কিন্তু ব্যাংকের যে তথ্য, সেই তথ্যগুলো দিয়েছে। ব্যাংকের যে তথ্যগুলো, সেটা হচ্ছে ব্যাংকের নাম, ইংরেজিতে অবশ্যই দিতে হবে। ব্যাংকে আমাদের সাধারণত মাদ্রাসাগুলোতে 4টা ব্যাংকে দেয়, রূপালী, সোনালী, জনতা এবং অগ্রণী। এই 4টা ব্যাংকের আপনি কোন ব্যাংকের আপনি বেতন তুলেন, সেই ব্যাংকের নাম দিতে হবে। যেমন এখানে আমি এই যে সোনালী অথবা পূবালী, যে কোনো একটা আপনি দিবেন, আপনি যে ব্যাংকে পান। এরপর ব্যাংকের শাখা, আপনার ব্যাংকের শাখা অবশ্যই আছে, সেই শাখার নাম অবশ্যই ইংরেজিতে দিতে হবে, এবং সেটা অবশ্যই ইংরেজি বড় অক্ষরে দিতে হবে। যেমন আমি দিছি এক্স বাজার, অনেক সময় আছে না এত বাজার। এরপর ব্যাংকের ব্যাংক হিসাবের নাম ইংরেজিতে, জাতীয় পরিচয়পত্র অনুযায়ী ব্যাংক হিসাবের নাম, তার মানে আমার নাম। ব্যাংক হিসাবের নাম মানে ইংরেজিতে এটা হচ্ছে আমার নাম। এই যে এখানে দেখেন ব্যাংক হিসাবের নাম, এই যে এমডি, এখানে ডট অবশ্যই দিতে হবে যদি ডট থাকে। এরপর ডিজিটাল ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, আপনার অ্যাকাউন্ট নম্বর যেটা, সেটা ডিজিটাল অবশ্যই, সেই অ্যাকাউন্ট নম্বর দিতে হবে। এরপর শাখার রাউটিং নাম্বার, আপনার এই যে সোনালী বা রূপালী যে ব্যাংক, আপনি যে শাখায় আপনার অ্যাকাউন্ট আছে, আপনার প্রতিষ্ঠানের সবার অ্যাকাউন্ট কিন্তু ওই শাখায় করা আছে। আপনি ওই শাখার একটা রাউটিং নাম্বার আছে, আপনার চেকের মধ্যে দেখবেন পাবেন, চেকের প্রথম পৃষ্ঠা উপরে পৃষ্ঠায় আছে
অথবা আপনি গুগলে সার্চ দিলেও আপনি রাউটিং নাম্বারটা পাবেন। সেই রাউটিং নাম্বারটা অবশ্যই ইংরেজিতে আপনাকে এখানে লিখতে হবে। যেমন আমি এখানে 1 2 3 4 5 6 ইত্যাদি দিয়েছি, এই রাউটিং নাম্বারটা আপনাকে দিতে হবে। এরপর সবশেষ যে বিষয়টা বলা হচ্ছে যে সংযুক্তি, মানে এই আবেদন ফর্মটা পূরণ করার পর এর সাথে আপনাকে কি কি দিতে হবে। এর সাথে আপনাকে দিতে হবে এনআইডি কার্ডের ফটোকপি, প্রথম এবং সর্বশেষ এমপিও ফটোকপি। মানে প্রথম আপনি যে মাসে প্রথম এমপিও ভুক্ত হয়েছেন, প্রথম আপনার এমপিও অর্থাৎ প্রথম আপনি বেতন তুলেছেন যে মাসে, ওই মাসের যে এমপিও শিট, এবং সর্বশেষ এখানে 31 আগস্টের মধ্যে যেহেতু বলা আছে, তার মানে জুলাইয়ের আপনি 31 আগস্টের তো আর ওই 31-এর মধ্যে আগস্টের তো এমপিও শিট পাবেন না, তার মানে জুলাইয়ের আপনি এমপিও শিটটা এটার একটা ফটোকপি দিবেন। এরপর ব্যাংক চেক বইয়ের প্রথম পাতার আপনার আপনার যে ব্যাংক চেক আছে সেই ব্যাংক চেক বইয়ের প্রথম পৃষ্ঠা, কভার পৃষ্ঠা আছে যেটা, এই কভার পৃষ্ঠাটা একটা ফটোকপি। এরপর এখানে সুন্দরভাবে লেখা আছে নামের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র দাখিল বা সমমান সনদ একই হতে হবে ইংরেজিতে। এটা কিন্তু আমি প্রথমেই বলেছিলাম। এই যে দেখে নেন যে এখানে বলা আছে যে আপনার এই নামের ক্ষেত্রে আপনার যে নাম সেটা জাতীয় পরিচয়পত্র এনআইডি কার্ডে যে নাম হবে সেই নাম, এবং আপনার এসএসসি বা দাখিলের যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটে একই হতে হবে, সেটা ইংরেজিতে। এই যে তা আশা করি এখানে তেমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় যেটা বললাম যে অবশ্যই এনআইডি কার্ড দিয়ে আপনার মোবাইল নাম্বারটা নিতে হবে। অবশ্যই আপনার এমডির পরে অনেকেরই ডট থাকে, আবার অনেকের ডট থাকে না। আপনার এই বিষয়টা সাবধানতার সাথে দিতে হবে। ডট এটার ভুলের কারণে কিন্তু স্কুলের এক টিচারের বেতন হয়নি, এটা আমার কাছে তথ্য আছে। আমি আবারও আপনাদের সাথে আমি এই যে নোটিশটা, সেই নোটিশটা একটু সুন্দর করে ধরছি, আপনারা একটু দেখতে পারেন। এই যে নোটিশটা এখানে সুন্দর করে দেওয়া আছে, আপনারা ভিডিওটা পুশ করে আপনারা দেখতে পারেন। এবং আমি এখানে যে ফর্মটা পূরণ করেছি সেই ফর্মটা এখানে দেখেন। আশা করি আপনারা এটা দেখতে পাবেন। সর্বশেষ যে বিষয়টা সেটা সুন্দর করে আপনারা দেখবেন। তাহলে আশা করি আপনারা সবাই এই বিষয়ে আপনারা বুঝতে পেরেছেন। যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে যে আমি বিষয়টা বুঝতেছি না কিভাবে আমি দিব, তবে সর্বশেষ যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে অবশ্যই আপনার এই তথ্যটা নির্ভুল তথ্য আপনাকে দিতে হবে, নতুবা আপনি কিন্তু মাসের পর মাস আপনি বেতন পাবেন না। এটা বলে দেওয়া আছে, কারণ এটা প্রমাণিত স্কুল কলেজের ক্ষেত্রে। আরেকটা বিষয় যে আপনার মাদ্রাসায় যদি আপনার তথ্য সঠিক থাকে, একজন টিচারেই কিন্তু বেতন পাবে। এখন এটা মনে করেন না যে একজন টিচারের তথ্য ভুল দেওয়া আছে বাকি সব টিচারের বেতন হবে না একজনের ভুলের কারণে, এটা কিন্তু না। আপনার যার তথ্য সঠিক থাকবে তার বেতন ঢুকবে, অন্য কারো বেতন ঢুকবে না, সেটা একজন হোক আর 5 জন হোক। যদি তথ্য মানে ভুল দেওয়া থাকে তাহলে বেতন ঢুকবে না। যতদিন তথ্য সঠিক করে না দিবে ততদিন এরকম সে বেতন পাবে না। তা আশা করি বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। আর কারো যদি সমস্যা থাকে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।